হাই এভরিওয়ান, টিয়া সলিউশনে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা শুরু করতে চলেছি যে টপিকটা, সেটা হলো হিউম্যান বডি সিস্টেম। আমাদের যে আমরা বায়োলজিতে যেগুলো পড়েছি, যে সেল, টিস্যু বা সিস্টেম, তো বুঝতেই পারছেন প্রথম থেকে কেন শুরু করেছিলাম। সেল যেটা ইউনিট অফ দ্য লাইফ, সেটা সেল। তারপর আমরা কি পড়েছিলাম, টিস্যু। টিস্যু কি মানে অনেকগুলো সেল মিলে টিস্যু তৈরি হবে। এবার যে অনেকগুলো যে টিস্যু তৈরি হয়ে গেল, সেই টিস্যুগুলো কার মধ্যে থাকবে? সেই টিস্যুগুলো অর্গানের মধ্যে থাকবে, সেই অর্গানটা আবার কোনো বডি সিস্টেমের মধ্যে থাকবে। তো আমরা আজকে দেখে নেব যে একটা মানে ওভারভিউ, যে আমাদের বডি সিস্টেম যেগুলো আছে সেগুলো কি করে বা কতগুলো বডি সিস্টেম আছে। আসুন দেখে নিই। আমরা ফার্স্টে পড়বো স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র। তো সেটা কি? আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে একটা ছবি। ছবিটা দেখে কি বুঝছেন? যে হাড়, মানে এটা তো আমরা মানুষ, আমাদের বডি, কিন্তু বডির মধ্যে যে মানে হাড়, যেহেতু যেহেতু এই টার্মটাই কি কঙ্কাল বা স্কেলিটাল, তাহলে দেখতেই পাচ্ছেন এই যে হাড়। আমাদের বডিতে কত কত কটা হাড় আছে? 206টা হাড় আছে। আমাদের মানে আঙুল থেকে শুরু করে পুরো মানে মানে মাথা থেকে পা অব্দি যে আমাদের কতগুলো হাড় আছে? 206টা। তো এইটার মধ্যে কি আছে? আমাদের কঙ্কাল সিস্টেম বা স্কেলিটাল সিস্টেম। এটা কি করে? আমাদের মানব দেহের কাঠামো গঠন এবং দেহকে নির্দিষ্ট আকৃতি দেয়। আর এটা কি? এটা এই বললাম 206টি হাড় বা অস্থি থাকে। আর দেহের নরম অঙ্গ দেহের যে নরম অঙ্গগুলো, যেমন ধরুন মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুসকে বাইরের আঘাত থেকে রক্ষা করছে। আর এই যে আমরা যে দেখতে পাচ্ছি যে হাড়, বা এটা আমরা ব্লাডটা যখন পড়েছিলাম তখন কি জেনেছিলাম? ব্লাড মানে যার মধ্যে মানে বোন ম্যারো, সেটা সেটা থেকে আমাদের লোহিত রক্তকণিকা, তারপর শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা উৎপন্ন হয়। তাহলে আমাদের শরীরে হাড়টাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কেননা আমাদের এই হাড়ের মধ্যে যেই মানে যেই বোন ম্যারো বা অস্থিমজ্জা, সেখান থেকেই বিভিন্ন রক্তকণিকা গুলো, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা বা অনুচক্রিকা উৎপন্ন হয়। আর আমরা যে ছোটবেলা থেকে পড়েছি, দেহের সবচেয়ে বড় যে অস্থি কোনটা? ফিমার। তাহলে আসুন একটু দেখে নিই যে ফিমারটা কোথায় থাকে। এই যে দেখুন ছবিতে, এই জায়গাটায়, আমাদের থাইয়ের এই জায়গাটায় সবচেয়ে বড় আহ হাড় থাকে, সেটার নাম কি? এই যে ফিমার। আর সবচেয়ে ছোট যে হাড়টা, সেটা কোথায় থাকে? আমাদের কানে। তার নাম কি? স্টেপিস। আশা করছি এটা ক্লিয়ার। চলে যাই নেক্সট স্লাইডে। এবার আমরা আসবো মাসেল সিস্টেম বা মাসকুলার সিস্টেম বা পেশি তন্ত্র। মাসেল বা পেশি। তো আমরা পেশি, আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের একটা বডি, আমরা একটা হাড় দেখলাম। এবার হাড়ের উপরে কি থাকবে? হাড়ের উপরে মাসেল থাকবে বা পেশি থাকবে। সেটা কি? সেটা আমাদের পেশিতন্ত্র আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন এবং চলাফেরায় সাহায্য করে। আর মানব দেহে 600টিরও বেশি পেশি রয়েছে। আমাদের মানব দেহে কত কত ধরো কত পেশি রয়েছে? 600 বেশি। আর এর মধ্যে কি বলেছে যে কি কি হয়? ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি আর হৃৎ পেশি, এই তিনটে ভাগ রয়েছে। ঐচ্ছিক পেশি, এই যে আমাদের এই যে হাত, আমাদের হাত আমাদের হাত পা, এগুলো সব ঐচ্ছিক পেশি, কারণ আমরা হাত পা মানে নিজেদের ইচ্ছা মতো নাড়াতে পারছি। তাই এটা কোথায় কার মধ্যে চলে যাবে? যে স্কেলিটাল মাসেল বা ঐচ্ছিক পেশির মধ্যে। আর পাকস্থলীর পেশিটা কি? আমরা তো নিজেদের ইচ্ছা অনুযায়ী নাড়াতে পারছি না, তার জন্য সেটা চলে যাবে অনৈচ্ছিক পেশির মধ্যে। সেটাই বলা হয়েছে। আর হৃৎ পেশি, সেটাও একটা পেশির ভাগ। তো সেটা সেটা কোথায় চলে যাবে? সেটা এটি এক ধরনের অনৈচ্ছিক পেশি, যা শুধুমাত্র হৃৎপিণ্ডেই থাকে। কেননা কার্ডিয়াক মাসেল বলছে, তো কার্ডিয়াক মাসেলটা কি? তাহলে শুধু সেটা হৃৎপেশির মধ্যেই থাকবে, অন্য কোথাও থাকবে না। তাহলে বোঝা গেছে একটা ওভারভিউ, যে আমাদের মাসকুলার সিস্টেমটা, এর মধ্যে যে 3 রকমের পেশি থাকছে: স্কেলিটাল মাসেল, স্মুথ মাসেল আর কার্ডিয়াক মাসেল। আশা করছি ক্লিয়ার। চলে আসি এবার নেক্সট সিস্টেম। পরেরটা আমরা বলবো কি? ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র। আমরা যে মানে ছোট বড় যে কোনো জিনিসই যে খাচ্ছি, সেটা খাবার পরে সেটা কি হচ্ছে, মানে কিভাবে ডাইজেশন হচ্ছে? দেখুন, আমরা প্রথমে মাউথে, আমরা মুখ থেকেই খাই। সেখান থেকে এসে এই পার্টটাকে বলে হলো এসোফেগাস। সেখান থেকে যায়, গিয়ে তারপর আমাদের এইভাবে গিয়ে মানে লিভার আছে, তারপর সেখান থেকে স্টোমাকে গিয়ে তারপর চলে আসে লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এইভাবে গিয়ে আমাদের অ্যানাসের মাধ্যমে সেটা কি হয়? বহিষ্করণ হয়ে যায় একটা খাবার।
তো এই যে কোনো মানে আমরা যখন কোনো খাবার খাই সেটা তো একটা জটিল খাদ্য, সেই জটিল খাদ্যকে ভেঙে যখন সরল বা শোষণযোগ্য অবস্থায় পরিণত করা হয় তাকে আমরা কি বলবো? পরিপাক। পরিপাকের প্রধান অঙ্গগুলো কোনগুলি? পরিপাক মানে আমরা আমাদের যেই খাবার খাওয়ার শুরু থেকে বহিষ্করণ অবধি যেই যেই অঙ্গগুলো পার্টগুলো পড়বে সেই সবগুলোই কিন্তু এই পরিপাক তন্ত্রের মধ্যে পড়বে। যেমন ধরুন মুখ, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত সবগুলো কিন্তু একটা পরিপাক তন্ত্রের মধ্যে পড়বে। আর গ্রন্থি, গ্রন্থি আমাদের মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কি? আমাদের মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃৎ। যকৃৎ কিন্তু একটা গ্রন্থি। আর এটা কি এই যকৃৎ গ্রন্থি কি করে? যা পিত্তরসে তৈরি করে ফ্যাট পরিপাকে সাহায্য করে আমাদের। তাই এটা কি করে? যকৃতে পিত্তরসে তৈরি ফ্যাট পরিপাকে সাহায্য করে। আর এই যে গল ব্লাডারটা দেখছেন যেটা যুক্ত রয়েছে, মানে গল ব্লাডারও না আমাদের ফ্যাট পরিপাকে সাহায্য করে। তাই যখন ধরুন কারো যদি গল ব্লাডার বাদ যায় তখন ফ্যাট জাতীয় খাবার খেতে বারণ করে, কারণ সেটা ফ্যাট জাতীয় খাবার ডাইজেশনের সমস্যা হয়। তারপর কি বলছে? ক্ষুদ্রান্তে খাদ্যের সম্পূর্ণ পরিপাক এবং পুষ্টি শোষণ ঘটে। এই যে ক্ষুদ্রান্ত মানে ইন্টেস্টাইন, সেখানে কি হয়? আমাদের খাদ্যের আপনার শোষণ হয় বা পরিপাকে সাহায্য করে। আর পাকস্থলীতে কি থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্যকে জীবাণুমুক্ত করতেও সাহায্য করে। আমাদের যে পাকস্থলীটা সেটা কি করবে? আমাদের পাকস্থলীর মধ্যে কি আছে? পাকস্থলীর মধ্যে আমাদের HCl নামক একটা অ্যাসিড সিক্রেশন হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড। সেটা আমাদের খাদ্যকে জীবাণুমুক্ত করতে সাহায্য করবে। আর আমরা যখন বলি যে আমাদের অ্যাসিডিটি হয়ে গেছে, মানে আমাদের পাকস্থলীর মধ্যে যখন আমাদের HCl এর পরিমাণটা বেড়ে যায় তখন আমাদের মানে একটা অ্যাসিড, মানে HCl কি? একটা তো অ্যাসিড, এটা বেশ নয়, মানে অ্যাসিড যেহেতু বলছি, সেই অ্যাসিডিক আমাদের যখন পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায় তখন আমরা একটা গ্যাস মানে অ্যাসিডিটি ফিল করি। আমরা এর জন্য তখন অ্যান্টাসিড জাতীয় ওষুধটা খাই। সেই HCl এর পরিমাণটা আমাদের পাকস্থলীতে কমিয়ে দেওয়া হয়, সেই অ্যান্টাসিড সেটা কমিয়ে আমাদের গ্যাস কমাতে সাহায্য করে, তাতে আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি পায়। আশা করছি এই ডাইজেস্টিভ সিস্টেমটার একটা ওভারভিউ। দেখুন পরে আমরা আবার আলোচনা করব এক একটা বিষয় নিয়ে এলাবোরেট করি। আজকে আমরা হিউম্যান বডি সিস্টেমের একটা ওভারভিউ জানছি, যাতে আপনাদের একটু একটু তো টাইম টেকিং, সবগুলো যখন সিস্টেম নিয়ে আলোচনা করবো সেটা আরো অনেকগুলো ক্লাস সময় লাগবে। আমি চেষ্টা করছি রিসেন্ট কোনো পরীক্ষা থাকলে আপনাদের সুবিধা হয় একদম ওভারভিউ একটু জেনে নিন, যে এখান থেকে এইটুকু জানলেও হয়ে যাবে। তারপর আসি এবার শ্বসন তন্ত্র। শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম। এই যে দেখতেই পাচ্ছেন ছবি, যে আমরা শ্বসন মানে নিঃশ্বাস প্রশ্বাসটা যে নিই সেটা কোথা থেকে নিই? আমরা এই যে থেকে নিই, ন্যাসাল ক্যাভিটি থেকে। সেই ন্যাসাল ক্যাভিটি থেকে নিই, ওরাল ক্যাভিটি থেকেও নিই। আমরা তো না অনেক সময় নাক বন্ধ হয়ে গেলে আমরা কোথা থেকে নিঃশ্বাস প্রশ্বাস নিই? আমরা মানে মুখ থেকেও তো নিই না অক্সিজেনটা। তো সেটাই বলেছি, সেখান থেকে এই যে এখানে ফ্যারিংসে আসছে, তারপরে এইখানে এপিগ্লটিসে আসছে, তারপরে এই জায়গাটা ল্যারিংস বলে, এই পোর্শনটাকে ল্যারিংস বলে। সেখানটায় হয়ে তারপর ট্রাকিয়া হয়ে এই যে লাংসের যে দুটো ভাগ, সে একটা হলো আমরা জানি যে লেফট লাং হয়, আর একটা হলো মানে রাইট লাং হয়, মানে বাম আর ডান। আর এরপরে এই যে ছোট ছোট যেগুলো দেখছেন এইগুলোকে অ্যালভিওলাই বলা হয়। এই অ্যালভিওলার মধ্যে গ্যাসের বিনিময়টা হয়। তো এই ট্রাকিয়ার মাধ্যমে এসে এই দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। আর এই যে লাংসের এই উপরে যে পর্দাটা তাকে বলা হয় প্লুরা। আর এই লাংসের নিচে যেটা ডিভাইড করেছে যে পরের পার্টটাকে, সেটাকে আমরা বলবো যে ডায়াফ্রাম। আশা করছি যে ছবিটা ক্লিয়ার। আর তাহলে এই শ্বসনতন্ত্র যেটা মানে আমাদের যেই একটা অক্সিজেন মানে আমাদের যে শ্বাস প্রশ্বাস নেওয়ার যে প্রক্রিয়াটা তাকে কি বলা হয়? শ্বসনতন্ত্র। এই শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটা? ফুসফুস। কেননা এখানে দেখতেই পাচ্ছেন যে দুটো বাম আর ডান ফুসফুস, এর মাধ্যমেই আমাদের গ্যাসের আদান প্রদান হবে, গ্যাসের বিনিময় হবে। এইভাবেই আমরা করব। তারপর সেটাই বলেছে যে ফুসফুসের অ্যালভিওলাই নামক অংশে গ্যাসীয় আদান প্রদানটা ঘটে। অ্যালভিওলাই কোনটা? এই যে দেখুন এই যে থোকা থোকা যেইগুলো, এইটা ভাগ হয়ে গিয়ে যে থোকা থোকা যেই জায়গাগুলো, সেটা হলো অ্যালভিওলাই। এখান থেকে হবে। আর কি বলেছে যে আর কোন কোন মানে এটাই যে যাওয়ার আগে কোন কোন গুলোর মধ্যে দিয়ে যাচ্ছে? নাক, গলবিল, স্বরযন্ত্র এবং শ্বাসনালী এই যন্ত্রের মানে এইগুলোর মধ্য থেকে যাচ্ছে। আশা করছি যে এটা ক্লিয়ার। পরেরটাই যাই। পরেরটা হচ্ছে সংবহন তন্ত্র বা
সার্কুলেটরি সিস্টেম। এই যে ছবিটা দেখুন, ছবিটা কি দেখতে পাচ্ছেন যে আমাদের একটা বডির মধ্যে থেকে বিভিন্ন মানে আর্টারি বা ভেন, আর্টারি মানে কি, আর্টারি, ধমনী আর ভেন, শিরা। এই আমাদের বডিতে মানে অনেক আর্টারি আর মানে ধমনী, শিরা আর ক্যাপিলারিস মানে জালিকা, ক্যাপিলারিস, জালিকা, সংবহনতন্ত্র এইভাবে গেছে। আর তার মধ্যে আমাদের সার্কুলেটরি সিস্টেম আর সংবহনতন্ত্রের মেন পার্টটা কি, যে হার্ট। এই যে এখানে একটা হার্টের দেখানো হয়েছে চিত্র, এই হার্টে দেখুন যে নীল রঙের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, সেই নীল রঙের জায়গাগুলো হলো যেটা হলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত মানে ডিঅক্সিনেটেড পার্ট। আর লাল রঙের পোর্শন গুলো হলো যে অক্সিজেনেটেড পার্ট, যেগুলো অক্সিজেন যুক্ত। কেননা আমরা জানি অক্সিজেন যুক্ত মানে কি, হিমোগ্লোবিন অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসবে, তাই আমরা সেই জন্য লাল হিসেবে ছবিতে ডিনোট করা হয়েছে। আর একটা জিনিস তথ্য আপনাদের একটু মনে রাখতে হবে, যে এই যে আর্টারি বা ধমনী, আর্টারিটা আমাদের কি করে, ইংলিশ মানে বাংলায় ধমনী, ইংলিশে আর্টারি। আর্টারি এ থেকে মনে রাখবেন, আর্টারি হলো আমাদের অক্সিজেনেটেড রক্তটাকে হার্টে নিয়ে আসে। ইংলিশে একটা টার্মস আপনারা মনে রাখতে পারেন যে এটা ক্যারি অক্সিজেনেটেড ব্লাড অ্যাওয়ে ফ্রম দা হার্ট। আর শিরা কি করে আপনার মানে আমাদের ধমনী কি করছে, তাহলে অক্সিজেন যুক্ত রক্তটাকে কি করে বহন করে হৃৎপিণ্ড থেকে অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, মানে ছড়িয়ে দেয়। আমাদের আর্টারি আমাদের হৃৎপিণ্ড থেকে অক্সিজেনের রক্তটাকে ছড়িয়ে দিতে সাহায্য করে। আর শিরা কি করে, ক্যারি কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড ডি অক্সিজেনেটেড ব্লাড ব্যাক টু হার্ট, মানে আমাদের শরীরে যে ডি অক্সিজেনেটেড ব্লাডটা আছে সেটাকে হার্টে নিয়ে আসে কি শিরা। আর ধমনী কি করে, তার উল্টো কাজটা। মানে ধমনীটা হলো যে ফিল্টারেশনটা হচ্ছে আমাদের হার্টে পাম্পিং হয়ে সেই পুরো রক্তটাকে সারা শরীরে ছড়িয়ে দিতে সাহায্য করে। আশা করছি এটা বোঝা গেছে। আর আমরা হার্টের যখন আবার হার্টটা আলাদা একটা টপিক নিয়ে পড়বো, তখন আমরা দেখবো যে হার্টের মধ্যে কি কত চেম্বার রয়েছে বা কি ভালভ রয়েছে, বা হার্টের মধ্যে আরো কি কি ফাংশন করছে। আপাতত এইটুকু ওভারভিউ আমি বলছি। আর এটা আমাদের কি করে, সংবহনতন্ত্র, এই তন্ত্রের মাধ্যমে সারা দেহে রক্ত, অক্সিজেন এবং পুষ্টি পরিবাহিত হয়। হৃৎপিণ্ড, রক্ত এবং রক্তবাহর মধ্যে কি কি পড়ছে, ধমনী, শিরা ও জালক। এই ধমনী, শিরা ও জালক কি করে, এই ধমনী, শিরা, জালক নিয়ে সংবহন তন্ত্রটা গঠিত হচ্ছে। এটি হৃৎপিণ্ড একটি পাম্পের মতো কাজ করে, সারা দেহে রক্ত মানে হৃৎপিণ্ড কি করছে, একটা হৃৎপিণ্ডকে আমরা পাম্পিং মেশিনে বলি, সেটা আমাদের সারা শরীরে রক্ত পরিবাহিত হতে সাহায্য করছে। এই যে আবার অনেকের মানে আমাদের এই হৃৎপিণ্ডের মধ্যে না অনেক ধরনের এসএ নোড, এভি নোড, এই নোড গুলো থাকে। পারকিনজি ফাইবার বা পারকিনজি তন্তু, এবার এই যদি আমাদের তার কিছু অ্যাবনর্মালিটি হয়, তখন এই এসএ নোডের রিপ্লেসমেন্ট করা যায়। তাকে আমরা বলবো যে, তখন ওই বলে যে পেসমেকার বসানো হচ্ছে, মানে এসএ নোডকে পেসমেকারও বলা হয়ে থাকে। আর ধমনীটার কাজ কি বলছে, যে ধমনী বা আর্টারি অ্যাওয়ে ফ্রম মানে অক্সিজেনের রক্তটাকে, যে ক্যারি অক্সিজেনের রক্ত অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট। দিয়ে মনে রাখবেন, ইংলিশে যদি কেউ মনে রাখতে চান, যে আর্টারি আর অ্যাওয়ে মানে আমাদের হৃৎপিণ্ড থেকে বিশুদ্ধ রক্তটাকে সারা শরীরে ছড়িয়ে দেয়। অ্যাওয়ে মানে কি, দূরে, মানে আমাদের হৃৎপিণ্ড থেকে সারা শরীরে দূরে পাঠিয়ে দেয়। আর ব্যতিক্রমী কি, আমাদের এই হৃৎপিণ্ডের সাথে কানেক্টেড যে ফুসফুসের ধমনী বা শিরা, মানে আমাদের ধরুন এই যে অক্সিজেনটা নিচ্ছি বা কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করব, বা আমাদের মানে প্রতিনিয়ত যে ব্রিদিংটা চলছে, তখন কি আমরা নিয়ে তো সেটা ফুসফুসে যাবে। তো ফুসফুসে কি করবে, যে ফুসফুসের সাথে যে হার্টের কানেকশন আছে সেই যে ধমনী বা শিরার মাধ্যমে, সেটা উল্টো কাজটা করবে। ফুসফুসীয় ধমনী আবার ও কি করে, ও অক্সিজেন যুক্ত না, ও কার্বন ডাইঅক্সাইড যুক্তটাকে মানে যুক্ত রক্তকে ক্যারি করে। আর আপনার ফুসফুসের শিরা সে কি করে, সে আপনার অক্সিজেন যুক্ত রক্তটাকে ক্যারি করে। তাহলে ব্যতিক্রমী হিসাবে, এটা অনেক সময় পরীক্ষায় দেয় যে একটা ব্যতিক্রমী ধমনীর নাম কি, মানে যেটা ব্যতিক্রমী ধমনী, বা বলতে পারে যে একটা অক্সিজেন বিহীন ধমনীর নাম কি, তাহলে সেটা হয়ে যাবে ফুসফুসে ধমনী। আর শিরা কি করে, শিরা থেকে দূষিত রক্ত হৃৎপিণ্ডে ফিরিয়ে আনে, মানে একটা হৃৎপিণ্ডে যখন ব্যাক করছে রক্ত, সেটা যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে, মানে অক্সিজেন যুক্ত না মানে কি, কার্বন ডাইঅক্সাইড যুক্ত,
সেটা কে কাজ করবে? শিরা। কিন্তু ব্যতিক্রমী এখানেও আপনার ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা কি করবে? অক্সিজেন যুক্ত রক্তটাকে অক্সিজেন যুক্ত রক্ত মানে ক্যারি করবে। এখানে ব্যতিক্রমী হিসেবে তাহলে আমরা মনে রাখবো ফুসফুসীয় ধমনী আর ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় ধমনীটা তাহলে অক্সিজেন বিহীন, আমি নেগেটিভ লিখছি, আর ফুসফুসের শিরা হলো অক্সিজেন যুক্ত। আর আমাদের রক্তের মধ্যে কি থাকবে? যে পরিবহন হচ্ছে সেই রক্তে লোহিত রক্তকণিকা, যেটা কি লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে, সেটা আমাদের কি করে? অক্সিজেন পরিবহনের সাহায্য করে। কারণ আমরা তো এটা আগেই জেনেছি যে রক্তের ডিভিশনের সময় যে আমাদের লোহিত রক্তকণিকা কি কাজ করছে। তারপর বলেছে কি যে শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা বা ডব্লিউবিসি। আচ্ছা, শ্বেত রক্তকণিকা, আমরা লোহিত রক্তকণিকা জানলাম, সে কি করে? আমাদের অক্সিজেন যুক্ত রক্তটাকে সারা শরীরে পরিবহনে সাহায্য করে। এবার আমরা দেখবো যে শ্বেত রক্তকণিকা বা ডব্লিউবিসি এটা কি করে? আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে। আমরা কিন্তু রক্তের মধ্যে লোহিত রক্তকণিকার ভাগগুলো পড়েছি, শ্বেত রক্তকণিকার ভাগগুলো পড়ে নিয়েছি। শ্বেত রক্তকণিকার তো আরো অনেক ভাগ হয়, তাহলে আমাদের লোহিত আর অনুচক্রিকা কি করে? রক্ত চঞ্চল বা জমাট বাঁধাতে সাহায্য করে। আর অনুচক্রিকাকে আর একটাও কি বলা হয়? থ্রম্বোসাইট। তাহলে থ্রম্বোসাইট কি করবে? আমাদের ব্লাড কোয়াগুলেশন করতে সাহায্য করবে। শ্বেত রক্তকণিকার বা লিম্ফোসাইট বা ডব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল, সে কি করবে? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে। আর লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল আরবিসি, সে কি করবে? আমাদের সারা শরীরে অক্সিজেন যুক্ত রক্তটাকে পরিবহনে সাহায্য করবে। এবার আমরা দেখবো যে স্নায়ুতন্ত্র আমাদের হয়ে গেল আগেরটা, যে সংবহন তন্ত্র। আমরা একটা ওভারভিউ, আমরা এই চ্যাপ্টারটা একটা ওভারভিউ নিচ্ছি, আমাদের বডি সিস্টেমের যে ওভারভিউটা, অর্গানগুলোর সেই ওভারভিউটা বলছি আপনাদের। যে স্নায়ুতন্ত্র, স্নায়ু মানে নার্ভ রিলেটেড। কেননা আমরা এতক্ষণ প্রথমে বললাম যে স্কেলিটাল মানে কঙ্কাল, মানে সেটা হাড় রিলেটেড। তারপর বললাম মাস্কুলার সিস্টেম, মাস্কুলার মানে পেশি, যেটা পেশি রিলেটেড। তারপর আমরা বললাম যে সার্কুলেটরি সিস্টেম, সার্কুলেশন মানে যেটা আমাদের সারা শরীরে রক্তটাকে ছড়িয়ে দেবে, অক্সিজেনেটেড আর ডিঅক্সিজেনেটেড রক্ত, সেটা কার মাধ্যমে হবে? হার্টের মাধ্যমে। সেটাকে আমরা বলছি সংবহন যন্ত্র। এবার আমরা আসবো স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র কি করে? এটা দেখতে পাচ্ছেন যে আমাদের শরীরে অনেক এরকম ভাবে সারা শরীরে কিন্তু নার্ভ ছড়িয়ে থাকে। আমাদের ব্রেন, এই যে ব্রেন থাকে, ব্রেনের সাথে স্পাইনাল কর্ড যুক্ত থাকে। আর এইভাবে না সারা শরীরে নার্ভটা ছড়িয়ে থাকে। এই নার্ভটা ছড়িয়ে থাকে, কিন্তু এই নার্ভের যে কাজটা দুটো মাধ্যমে হয়। একটা হয় সিএনএস আর একটা হয় পিএনএস। মানে আমরা কোনো যে উদ্দীপনাটা গ্রহণ করি, করে যে ব্রেনে যায়, সে ব্রেন থেকে আবার মানে ব্রেন রিসিভ করে রিসেপ্টরের মাধ্যমে সেটা যে আবার ফিডব্যাক দেয়, সারা শরীরে ছড়িয়ে পড়ে। মানে ধরুন আমাদের শরীরে ব্যথা, যন্ত্রণা, তাপ, অনুভূতি, মানে রাগ, মানে সবকিছুই যে একটা সেন্সেশন ব্যাপার, সবকিছুই কিন্তু এই নার্ভের মাধ্যমে কন্ট্রোল করে থাকে। তাহলে সেই সিস্টেমটা কি? যে আমাদের সেন্ট্রাল সিএনএস আর পিএনএস, সিএনএস আর পিএনএস। সিএনএস টার ফুল ফর্ম কি? যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। অনেক সময় দিতে পারে যে সিএনএস এর ফুল ফর্ম কি? তাহলে সিএনএস এর ফুল ফর্ম হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর পিএনএস কি? পিএনএস এর ফুল ফর্ম হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এই দুটো সিস্টেমের মাধ্যমে আমাদের কিন্তু সারা শরীরে নার্ভ কাজ করে থাকে। আশা করছি ক্লিয়ার। এবার দেখে নিই যে ছবিটা, আশা করি আর কোনো ছবিতে আর কিছু সমস্যা থাকার কথা না। এবার স্নায়ুতন্ত্রের মধ্যে কি দেখবো? যে স্নায়ুতন্ত্র এটা কি করে? দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধন করছে। কেননা আপনারা ছবি দেখলেই তো বুঝেছেন যে নার্ভটা কোথায় আছে। মানে আমাদের পা থেকে, মানে মাথা থেকে কন্ট্রোল হয়ে মাথা আর স্পাইনাল কর্ডের মাধ্যমে যে ছড়িয়ে পড়ছে, মানে আপনাদের মানে পুরো পা অব্দি পুরো নার্ভটা ছড়িয়ে আছে। তাহলে নার্ভটা কি হয়? আমাদের সারা শরীরের মধ্যে সমন্বয় সাধন করে এবং উদ্দীপনায় সাড়া দেওয়ার প্রধান কাজ করে। মানে আপনার শরীরের কোনো বডি পার্টই মানে অগুরুত্বপূর্ণ নয়, প্রতিটা জায়গা গুরুত্বপূর্ণ, প্রতিটা জায়গায় নার্ভ ছড়িয়ে আছে। একটা জায়গায় যদি ড্যামেজ হয় তাহলে খুব মুশকিল, কেননা সেখানে নার্ভটাও ড্যামেজ হয়ে যায়। তারপর আমরা আসবো যে স্নায়ুতন্ত্রের মূল একক কি? নিউরন বা স্নায়ুকোষ। আমরা যে নার্ভাস সিস্টেমটা পড়ছি তার তাহলে মূল এককটা কি? নিউরন।
এই নিউরনের মধ্যেও দেখবো পরবর্তীতে যখন আবার এই নার্ভাস সিস্টেম নিয়ে আলাদা আমি পড়াবো, তখন দেখবো তার মধ্যে আবার অ্যাক্সন ডেনড্রন থাকে। অ্যাক্সনটা রিসেপ্টর হিসেবে কাজ করে, উদ্দীপনা গ্রহণ করে। ডেনড্রনটা একটা সাইনাপস থেকে আরেকটাতে পাঠাতে সাহায্য করে, একটা নিউরন থেকে আরেকটা নিউরনে। সেগুলো আমরা পরে পড়বো। তারপরে কি বলছে যে মস্তিষ্ক, এই যে ব্রেনটা কি করে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ, যা চিন্তা, বুদ্ধি ও নিয়ন্ত্রণের কেন্দ্র। আমরা মস্তিষ্ক জানি যে আমাদের শরীরের একটা অত্যাবশ্যকীয় পার্ট, সেটা তাহলে কি করে আমাদের শরীরে এই চিন্তা, বুদ্ধি ও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তারপর বলবো যে আমাদের এই যে ভাগটা, যে আমাদের মাথায় গুরু মস্তিষ্ক আর লঘু মস্তিষ্ক, আমাদের এই যে ব্রেনে গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক দুটো পার্ট আছে। আমাদের এই গুরু মস্তিষ্ক কি করে, আমাদের গুরু মস্তিষ্ক আমাদের কোনো চিন্তা, স্মৃতি ও বুদ্ধির কেন্দ্র। আমরা কোনো যখন আমরা যেই আমরা চিন্তা করি কোনো কিছু বিষয় নিয়ে, সেগুলো আমাদের ব্রেন কন্ট্রোল করে। সেই ব্রেনের মধ্যে আবার আরেকটা ন্যারো যদি বলতে যায়, তাহলে সেই ভাগটাকে গুরু মস্তিষ্ক আমাদের চিন্তা, স্মৃতি, বুদ্ধি, আমরা যখন কোনো জিনিস যদি ভিজুয়ালাইজ হই, আমাদের চোখের ব্যাক ক্যামেরায় চলে গিয়ে সেই যে মেমোরিতে রেখে দেয়, সেটা কোথায় যায়, সেটা কিন্তু আমাদের গুরু মস্তিষ্ক আমাদের স্মৃতি কন্ট্রোলে সাহায্য করে। আর লঘু মস্তিষ্ক আমাদের পেছনে যে পার্টটা ব্রেনের, সেটা লঘু মস্তিষ্ক, সেটা আমাদের কি করে, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তাহলে আমাদের যে মাথা, সে মাথা কিন্তু আমাদের বডি ভারসাম্য রক্ষা করতেও সাহায্য করে। এর জন্য দেখবেন একদম আমি রিয়েল লাইফের সাথে রিলেট করে বোঝাচ্ছি, যখন জন্মের পরে যখন বাচ্চাটা হয়, দেখবেন মাথা কিন্তু ভালো শক্ত হয় না, তুলতুলে থাকে। ওর মাথাটা একটু গঠন হতে আর একটু কয়েকদিন সময় লাগে, আরো কিছু মাস পরে যে মাথাটা শক্ত কেমন একটা থাকে না। তাহলে তার কিন্তু ওর যেহেতু মাথাটা ঠিকভাবে হচ্ছে না ফর্ম, সেজন্য কিন্তু ও তখন ঘাড় শক্ত করতে পারে না, উঠে বসতে পারে না। যখন ওর মাথাটা ঠিক করে হয়ে যায়, তখন কিন্তু ও আফটার ধরুন 4-5 মাস পরে বুঝতে পারে। কেননা মাথা তাহলে আমাদের কি কানেক্ট করতে পারছেন তো, ভারসাম্য। তাহলে একটা বাচ্চা যখন জন্মের পরেই হয়, তার মাথাটা একটু তুলতুলে থাকে, তার জন্য কিন্তু তার দেহ ভারসাম্যটা ঠিক করে হয় না। আশা করি ক্লিয়ার। এবার আসবো যে এক্সক্রিটরি সিস্টেম বা রেচন তন্ত্র। এক্সক্রিটেশন এর অর্থ রেচন। রেচন মানেই আমরা ছোটবেলা থেকে জানি, যেটা আমাদের বর্জ্য পদার্থ শরীর থেকে বার করতে সাহায্য করবে। আমাদের যে শরীরে যে আমরা যে খাচ্ছি যে খাবারটা, তার মধ্যে সবকিছুই ফুড ভ্যালু না, তার মধ্যে অনেক কিছু আছে যেগুলো টক্সিক এলিমেন্ট আছে, বা যেগুলো আমাদের শরীরের দরকার নেই, অপ্রয়োজনীয়। সেগুলো যে যেটা বার করতে দেহ থেকে বার করতে যে সাহায্য করবে, সিম্পল ওয়ার্ডে, সেটা কার মাধ্যমে হবে, সেটা রেচনতন্ত্রের মাধ্যমে হবে। সেটাই বলেছে যে দেহে উৎপন্ন দূষিত বর্জ্য পদার্থ দেহ থেকে বের করে দেওয়াকে রেচনতন্ত্র, এইভাবে সে কাজটা করে। রেচনতন্ত্রে কে কাজ করছে দেখুন, ছবিটা একটু দেখে নিন। এটা আমাদের কিডনি। এই যে দুটো কিডনি থাকে, সেই কিডনিটা ইউরেথ্রা, এই যে কানেক্টিং পয়েন্টটা, এটাকে বলা হয় ইউরেথ্রা। আর এখানে একটা ইউরিনারি ব্লাডার থাকে। তারপর ইউরেথ্রা দিয়ে আমরা মূত্রটা হয় আর কি, এক্সক্রিয়েট হয়। আর এই দেখুন এখানে একটা আবার রেখেছি আমি, যে কিডনি। আমরা যদি কিডনির বাইরের কিডনির মধ্যে না আবার অনেকগুলো পার্ট আছে, যে ভেইন আছে, এই যে নীল রঙের যেগুলো দেখতে পাচ্ছেন, যে সেটা ভেন। আর লাল রঙের যেটা দেখতে পাচ্ছেন, সেটা হলো আর্টারি। কেননা আমরা আগেই দেখলাম হার্টের মধ্যে নীল আর লালের কনসেপ্টটা বুঝতে পেরেছেন তো। নীল হলো ডি ডি অক্সিজেন্টেড, অক্সিজেন বিহীন রক্ত। আর লাল হলো অক্সিজেন্টেড রক্ত। আমাদের সারা শরীরেই তো ওরকম ভাবে শিরা আর ভেন গেছে, তাহলে সারা শরীরেই কিন্তু এইভাবেই কাজটা করছে। আমাদের এইটা দেখুন, এই কিডনির মধ্যেও এরকম ভাবে ভেন আর যেহেতু এটা কিডনির মধ্যে, কিডনিকে আমরা কি বলতে পারি, তাই রেনাল ভেন নাম দিয়েছি এই নীল রঙের যে পোর্শন গুলো। আর লাল রংটা যেটা মাধ্যমে গেছে, সেটাকে আমরা বলবো কি, যে রেনাল আর্টারি। আর কর্টেক্স থাকে, আর এর মধ্যে এরকম এই যে পিরামিড জাতীয় জিনিস থাকে। আর বাইরের লেয়ারটা একটা ক্যাপসুল লেয়ার থাকে। আমরা কিডনিটা পড়ানোর সময় আরো ভালো করে পড়বো। এখন আমি অ্যাজ আ ওভারভিউ এক্সক্রিটরি সিস্টেম সম্পর্কে বলছি। সেটাই বলেছে। আর দেখুন এইটাকে দেখতে খানিকটা শিমের বীজের মতো আর কি শেপটা। কিডনি একজোড়া, এটা কি বলছে, একজোড়া দুটো কিডনি আমাদের দুটো থাকবে। আর গোবিনী, মূত্রাশয় এবং মূত্রনালী নিয়ে এই তন্ত্রটি গঠিত। তাহলে এই যে রেচন তন্ত্র, এটা কিডনি, গোবিনী, মূত্রাশয় আর মূত্রনালী
এই 4টি পার্ট নিয়ে গঠিত। বৃক্ক কি করে? রক্ত পরিশোধন করে মূত্র তৈরি করে। আর এই যে দেখুন ছবিতে, দেখুন এই ছবিতে দেখতে পাচ্ছেন তো, এখানে তো দেখতে পাচ্ছেন ভেন আর আর্টারি মানে রক্ত। তাহলে আমরা তো যখন এক্সপিরিয়েট করি আমরা কি রক্ত দেখতে পাই? আমরা কি দেখতে পাই? ফ্লুইড মানে জল। তাহলে সে কি করছে? এখানে ফিল্ট্রেশনটা হয়। এখানে আবার অনেকগুলো পার্ট আছে, যে সেই সংবর্ত নালিকা, দূরসংবর্ত নালিকা, সংগ্রাহী নালিকা, সেই পার্ট গুলোর মাধ্যমে আমাদের কি হবে? যে ব্লাড আলাদা হয়ে যায়, আর যে আমরা যেটা এক্সক্রিয়েট করি মানে ইউরিনটা বেরিয়ে আসে। সেখানে আমরা দেখবো পরবর্তীতে যখন যাব যে কিডনির মধ্যে, যে সেখানে বিভিন্ন মিনারেলস গুলো, সেই যে ভাগগুলো আছে কিডনির, তার মাধ্যমে নেফ্রন, যে নেফ্রন থাকে কিডনির মধ্যে, মানে কিডনির যে গঠনগত মানে কিডনির গঠনগত কার্যগত একক বা মূল কথা, তাকে তো নেফ্রন বলা হয়। নেফ্রনটা আবার কি করে? আমাদের শরীরে অনেক নেফ্রনের মধ্যে যে ভাগগুলো আছে বিভিন্ন মিনারেলটাকে গ্রহণ করে নেয়, যেগুলো আমাদের দরকারি, আর বাকি অপাচ্য অংশটাকে বার করে দেয় শরীর থেকে। এই যে সেটাই বলেছে বৃক্কের গঠনগত কার্যগত একক কি? নেফ্রন। এবার আমরা নেক্সটে যাব, যে এন্ডোক্রাইন সিস্টেম। আমাদের এন্ডোক্রাইন সিস্টেমটা কি? এন্ডোক্রাইন সিস্টেম মানে এন্ডোক্রাইন সিস্টেমটা হলো এই যে এটা আমাদের দেহের কি করবে? এটা আমাদের দেহের বিভিন্ন গ্রন্থি থেকে হরমোন নিঃসরণ করে দেহের বৃদ্ধি, বিকাশ ও বিভিন্ন রাসায়নিক ক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করবে। আর এই যে আমরা পিটিউটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়, কারণ এটি অন্যান্য গ্রন্থির কাজটাকে নিয়ন্ত্রণ করে। আমাদের অগ্নাশয় থেকে কি নিঃসৃত হয়? ইনসুলিন হরমোন। মানে এক কথায় বলতে গেলে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম হলো যেটা আমাদের হরমোন নিঃসরণ করতে সাহায্য করে, আমাদের দেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে, তাকেই আমরা বলবো এন্ডোক্রাইন সিস্টেম। এবার আসি, চলুন একটু দেখে নিই। আর আমাদের পিটিউটারি গ্রন্থি, মাথায় যে পিটিউটারি গ্রন্থি থাকে তাকে কি বলা হয়? অনেক পরীক্ষায় এসেছে যে মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? তাহলে মাস্টার গ্ল্যান্ড আমাদের পিটিউটারি গ্রন্থিকে বলা হয়। এটা কোথায় থাকে? আমাদের কিন্তু মাথায় অবস্থিত। একটু এবার ছবিটা দেখে নিন। এই যে দেখুন আমাদের এটা মেল ফিমেল দুটোই ছবি দেওয়া হয়েছে। এখানে আমাদের ব্রেনে পিনিয়াল গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড থাকে। আর আমাদের দেখুন এই যে এই ছবিটা দেখা গেলে, এই যে লাল রঙের পয়েন্টটা রয়েছে সেটা কি করে? সেটা আমাদের পিটিউটারি গ্ল্যান্ড। এই পিটিউটারি গ্ল্যান্ডটা কি করে? এটা সিক্রেটস মিন ডিফারেন্ট হরমোন সাম হুইচ অফ আদার এফেক্ট আদার গ্ল্যান্ডস, মানে অন্যান্য গ্ল্যান্ডের উপর প্রভাব বিস্তার করতে সাহায্য করে। এই জন্য একে প্রভুগ্রন্থি বলেছে। মানে শুধু নিজেই সিক্রেট করবে না, যে মানে নিজে বিভিন্ন হরমোন শুধু সিক্রেট করে না, তার পাশাপাশি অন্যান্য গ্রন্থিকেও কন্ট্রোল করতে সাহায্য করে। তার সাথে দেখুন কানেক্টেড রয়েছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস মানে এই যে পিটিউটারি গ্ল্যান্ড যেটা দেখতে পাচ্ছেন, মানে যে নিজে হরমোন, আমরা তো জানলাম যে এন্ডোক্রাইন সিস্টেম মানে কি? যেটা হরমোন নিঃসরণ করবে, দেহের বৃদ্ধিতে সহায়তা করবে। তার মধ্যে জানলাম যে পিটিউটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। কিন্তু কেন? তাহলে বুঝতে পারছেন তো কেন? কারণ হলো আপনার এইটা কি করে? শুধু নিজে হরমোন সিক্রেশন করে না, অন্যান্য হরমোনের উপর প্রভাব বিস্তার করে। মানে এটা প্রভুত্ব, মানে একটা প্রভু প্রভু ভাব এর মধ্যে আছে, তাই তাকে আমরা বলছি যে মাস্টার গ্ল্যান্ড। এর সাথে দেখুন লিঙ্ক করে রয়েছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস এটা আমাদের কি করছে? যে হাইপোথ্যালামাস আমাদের ব্রেন রিজিয়ন কন্ট্রোলিং দা পিটুইটারি গ্ল্যান্ড, মানে আমাদের ব্রেন যে রিজিয়ন সেখানে পিটুইটারি গ্ল্যান্ডটাকে কন্ট্রোল করতে সাহায্য করেছে। তারপর দেখুন আমি পাশাপাশি দুটোই ছবি রেখেছি। এই যে থাইরয়েড গ্ল্যান্ড কোথায় থাকে? আমাদের গলায়। এই থাইরয়েড গ্ল্যান্ডটা কি করে? এটা আমাদের এফেক্টস মেটাবলিজম এবং আদার থিংস। মানে আমাদের মেইনলি থাইরয়েড গ্রন্থি, মানে কারো যদি থাইরয়েড সমস্যা হয়, থাইরয়েড গ্ল্যান্ড আমাদের মেটাবলিজম, মেইন পয়েন্ট হলো আমাদের মেটাবলিজম মানে হলো বলতে গেলে বোঝায় যে আমরা যে পরিমাণ খাবার খাবো, সেই পরিমাণ খাবার ডাইজেশন হয়ে যে আমাদের বডিতে লাগে, মানে আমাদের বডি যেটা অ্যাবজর্ব করে, সেই প্রসেসটাকেই মেটাবলিজম বলি। তো অনেক বিপাক, বাংলা কথায় বিপাক, সেটাকে নিয়ন্ত্রণ করে আমাদের থাইরয়েড, মানে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। সেটা কোথায় থাকে? আমাদের গলায় থাকে। তারপর আমরা দেখে নেবো প্যারাথাইরয়েড। এই থাইরয়েড গ্ল্যান্ডের একটু নিচেই আছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। সেই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কি করে? আমাদের হেলথ রেগুলেট লেভেল অফ ক্যালসিয়াম ইন দ্য ব্লাড। আমাদের শরীরে তো ক্যালসিয়াম ভীষণ প্রয়োজন। হাড় আমাদের বোনস এর মধ্যে ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, ভিটামিন ডি তার মধ্যেও ক্যালসিয়াম আছে। তাহলে এই যে ক্যালসিয়াম আমাদের শরীরে যে মানে ডেভেলপ হবে, সেটাকে কোন গ্রন্থি কন্ট্রোল করবে? সেটা হলো
প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এর জন্য সেটাকে বলেছে রেগুলেট করে। এবার কারোর যদি প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম হয়, তখন কিন্তু তার হাড়গুলো পাতলা হতে শুরু করে, তার কিন্তু ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি হয়, তাকেও ক্যালসিয়াম খেতে হয়। তাহলে আমাদের শরীরে গ্ল্যান্ড গুলো খুব ইম্পর্টেন্ট। আমরা এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে জানবো আমাদের বডির মধ্যে যে গ্ল্যান্ড, কারণ এই গ্ল্যান্ড প্রতিটা ইচ এন্ড এভরি গ্ল্যান্ড আর ইম্পর্টেন্ট বিকজ দে সিক্রেটস হরমোন। আমাদের হরমোন কোথা থেকে সিক্রেট হবে? গ্ল্যান্ড থেকে। গ্ল্যান্ড কার মধ্যে পড়বে? তার এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে পড়বে। বুঝতে পারছেন? রিলেট করতে পারছেন? তাহলে হয়ে গেল প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তারপর আমরা আসবো থাইমাস। থাইমাস বলে এখানে একটা গ্ল্যান্ড আছে এরকম জায়গায়। তারপর আমরা আসবো যে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস আমাদের কি করে? বা প্যানক্রিয়াস অগ্নাশয়, অগ্নাশয় থেকে আমাদের কি হয়? ইনসুলিন হরমোন। আমাদের যে ডায়াবেটিস হয়, সেই যে ডায়াবেটিস কোন হরমোনের কারণে? সেইটা হয় ইনসুলিন হরমোন। সেই ইনসুলিন হরমোন কে ইয়ে করে কোন ইয়ে থেকে? প্যানক্রিয়াস থেকে। তারপর দেখুন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ড, সেই অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কি করে আমাদের? সেই অ্যাড্রিনাল গ্ল্যান্ডকেও আমরা বলতে পারি হেলথ ট্রিগার দা ফাইট অর ফাইট রেসপন্স। মানে আমাদের কি করে? যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড বলেই আছে অ্যাড্রিনালিন। অ্যাড্রিনাল গ্ল্যান্ডে অ্যাড্রিনালিন বলে হরমোন, সেটা আমাদের কি করে? যে আপদকালীন হরমোনও বলবো। মানে ইনস্ট্যান্ট হয়তো আমরা কোনো সিচুয়েশনের পরে রিয়াক্ট করে দিই, রিয়াক্ট করার কথা না। তা আমাদের শরীরে কিন্তু হরমোনও ভীষণ প্রভাব বিস্তার করে আমাদের মুড সুইং এর জন্য। আমাদের যে মুড সুইং হয় মাঝে মাঝে, আমরা বুঝতে পারছি না যে হঠাৎ করে আমাদের দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আমাদের হরমোনও, আমাদের হরমোনটাও দায়ী। আমাদের আমাদের হরমোনাল ডিসব্যালেন্সের জন্য আমাদের বিভিন্ন রোগ হয়। সেটা নিয়ে আমি পরে কথা বলবো। তো অ্যাড্রিনাল গ্ল্যান্ড যেটার থেকে অ্যাড্রিনালিন হরমোন ইয়ে হয়, সেটা আমাদের আপদকালীন হরমোন বলে থাকে। আর প্যানক্রিয়াসে বললাম অগ্নাশয়, যেটা কি করে আমাদের ইনসুলিন হরমোনটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এবার চলে আসি যে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম যে ফাংশন গুলো করে, ওভারি বা টেস্টিস, সেটার থেকে সেটা কি করছে? আমাদের যে টেস্টিস, সে কি করে? মেল সেক্স হরমোনকে সিক্রেট করতে সাহায্য করে। এই যে দেখতেই পাচ্ছেন যে সেটা বডি পার্টটা, সেটা কি করে? আমাদের মেল সেক্স হরমোনকে সিক্রেট করতে সাহায্য করছে। আর ওভারি, যেটা দেখতেই পাচ্ছেন, সেটা কি করে? ফিমেল সেক্স হরমোনকে সিক্রেট করতে সাহায্য করছে। আশা করছি বোঝা গেছে। আর এই আমাদের টেস্টিসের মধ্যে কি থাকবে? টেস্টোস্টেরন হরমোন, যেটা শুধুমাত্র কিন্তু একটা মেল হরমোন, যেটা আর ওভারির মাধ্যমে আমাদের ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই হরমোন গুলো রিলিজ হয়, যেগুলো আমাদের প্রোজেস্টেরন যেটা আমাদের প্রেগনেন্সির টাইমে কাজ করে, বা ইস্ট্রোজেন যেটা আমাদের ওভারিতে ওভিউল তৈরি করতে সাহায্য করে। আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ার সময় আরো এলাবোরেটলি জানবো। আপাতত আজকে আমরা যে বডি সিস্টেম গুলো আছে সেগুলো নিয়ে কথা বলছি, এটা তো আগেই আলোচনা করে দিয়েছি। তো আমাদের এই হিউম্যান অর্গান সিস্টেমের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করছি সবার জন্য ক্লিয়ার। ফিজিওলজির অনেকটা অংশই একটা ওভারভিউ কিন্তু আজকে হয়ে গেল। এরপরে এক একটা অর্গান নিয়ে বলবো, সিস্টেম নিয়ে আলাদা আলাদা ক্লাস করব। একটা ওভারভিউ এর জন্য আশা করি এটুকুই যথেষ্ট। ঠিক আছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। টাটা।